বর্তমানে বাংলাদেশ ক্রিকেট আর ব্যাটিং কলাপস যেন এক সূত্রে গাথা। বিগত ম্যাচগুলোর সাথে যদি আজকের টি-20 ম্যাচকেও আমরা যদি তুলনা করি, তাহলে 30 রানে 3 উইকেটের বিপর্যয় আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? লিটন দাস টানা 3 ম্যাচে 3টি শূন্য, আজকে গোল্ডেন ডাক তিনি করেছেন। টপ অর্ডার ব্যাটসম্যানদের কলাপসের কারণে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটা বাড়তি চাপ নিতে হয়। সেই বাড়তি চাপ কিন্তু আজকে কিছুটা নিয়েছেন সৌম্য সরকার, যে 32 বলে 43 রান, 27 বলে 27 রান জাকির আলী, মেহেদী হাসানের 24 বলে 26 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শামীম হোসেনের 13 বলে 27 রানের একটি অনবদ্য ক্যামিও ইনিংসের বদলতে আমরা 147 রানে যেতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 20 ওভারের খেলায়, যেখানে 120 বলের খেলায় আমরা 57টি ডট বল দিয়ে দিই। চিন্তা করতে পারেন, সেখান থেকে যদি আমরা 20-25টা সিঙ্গেল রান আমরা বের করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের রানটা কিন্তু 175 প্লাস হয়ে যায়। তখন কিন্তু আমাদের স্কোরবোর্ডটা একটু দেখতেও ভালো লাগে এবং বিপক্ষ দলের রানটা চেস করতেও কিন্তু একটু টাফ হয়ে যায়। এখান থেকে আমরা কিভাবে বাংলাদেশ 7 রানের জয়টা আজকে ছিনিয়ে নিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, চলুন সেই গল্পটা আপনাদেরকে জানিয়ে আসি। এখন যদি আমরা এক নজরে বাংলাদেশের স্কোরবোর্ডটি একটু দেখে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে কে কত রান করেছে। তানজিদ হাসান 11 বলে 6, সৌম্য সরকার 32 বলে 43, লিটন দাস গোল্ডেন ডাক 1 বলে 0, আফিফ হোসেন 11 বলে 8, জাকির আলী 27 বলে 27, মেহেদী হাসান 24 বলে 26, শামীম হোসেন 13 বলে 27, রিশাদ খান 1 বলে 2। এটা হচ্ছে বাংলাদেশের স্কোর কার্ড, মানে যারা কত রান করেছে। এক নজরে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারটা একটু দেখে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের কলাপসটি কিরকম ছিল এবং মেহেদী হাসান মিরাজ এবং মেহেদী মিরাজ কোনভাবে তাদেরকে বিধ্বংসীভাবে আউট করে দিয়েছে। আমরা খেয়াল করলে দেখতে পাবো ব্র্যান্ডন কিং 5 বলে 1, চার্লস 12 বলে 20, পুরান 6 বলে 1, রস্টন চেস 13 বলে 7, অ্যান্ড্রে ফ্লেচার 4 বলে 0, কিন্তু রুবেন পাওয়ার শেষ পর্যন্ত ছিলেন 35 বলে 60, মতি 10 বলে 6, আকিল হোসেন 5 বলে 2, রোমেরো সেবার 17 বলে 22, আলজেরি জোসেফ 11 বলে 9, ওবে ম্যাকওয়ে 1 বলে 0। আমরা যদি বাংলাদেশের বোলিং স্কোয়াডটা একটু দেখি, বাংলাদেশের কোন বলার কত রান দিয়েছে এবং কতটি উইকেট নিয়েছে, তাহলে কিন্তু আরেকটু সুন্দর হয়ে যায় আমাদের বোঝার জন্য। হাসান মাহমুদ 3.5 বলে 18 রানের 2 উইকেট, তাসকিন আহমেদ 4 ওভারে 28 রান 2 উইকেট। তাসকিনের 2টি উইকেটই খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রথম উইকেট এবং লাস্ট উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। মেহেদী হাসান 4 ওভারে 13 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। তানজিদ সাকিব 4 ওভারে 47 রান 1 উইকেট, যদি তার প্রথম ওভারটা খুব এক্সপেন্সিভ ছিল, কিন্তু পরে 3টি ওভার ইকোনমিক্যাল ছিল। রিশাদ হাসান 4 ওভারে 32 রান 1 উইকেট। এই ছিল বাংলাদেশ দলের বোলিংয়ে কোন ধরনের পারফরমেন্স করেছে। শেষ থেকে যদি আমরা শুরু করি, 18 বলে 20 রানের প্রয়োজন, বুঝতেই পারতেছেন খেলাটা কতটা টাইট শিডিউলে ছিল। ঠিক যেন পেন্ডুলামের মতো খেলাটা ঘুরতেছিল, একবার বাংলাদেশের দিকে একবার ওয়েস্ট ইন্ডিজের দিকে। 18 বলে যখন 20 রানের প্রয়োজন, তখন ক্রিজে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুজন হেভি স্ট্রাইকার এবং দুজনই মোটামুটি সেট ব্যাটসম্যান। 16 বলে 22 করে আছেন রোমেরো শেফার্ড, অন্যদিকে 60 রানের কাছাকাছি অবস্থান করেছেন রববেন পাওয়েল। রববেন পাওয়েল কিন্তু দুর্দান্ত খেলতেছেন, তিনি যে ক্যাপ্টেন সেটি তিনি আজকে দেখিয়ে দিয়েছেন। এটি কিন্তু তাদের 8ম উইকেটের পার্টনারশিপ ছিল। 8ম উইকেটে তাদের 65 রানের একটি পার্টনারশিপ হয়। যখন 18 বলে 20 রানের প্রয়োজন হয়, তখন তাসকিন বোলিং এ এসে প্রথম বলেই রোমেরো শেফার্ডকে আউট করে দেয়। এর ফলে একটি 4টি ডট বল হয়, তারা একটু প্রেসারে পড়ে যায়। সেখান থেকে আমাদের ডোর ওপেন হয়ে যায়। লাস্ট ওভারে আমাদের প্রয়োজন হচ্ছে 10 রান ডিফেন্ড করার, আমরা সেটিকে সুন্দরভাবে করতে সফল হই। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছে, তার বদলতে আমরা 7 উইকেটের বিজয় নেই। কিন্তু এর আগেও কিন্তু গল্প রয়ে গেছে। আমরা যদি মেহেদী হাসানের কথা বলি, মেহেদী 24 বলে 26 রান করেছে, সাথে 4 ওভারে 13 রান 4 উইকেট, তার ক্যারিয়ার বেস্ট। মেহেদী হাসানের এই দুর্দান্ত বোলিংয়ে কিন্তু বাংলাদেশের এই জেতার টোনটা সৃষ্টি হয়ে যায়। 38 রানে তাদের 5 উইকেটের পতন ঘটে, এমনকি 61 রানে তাদের 7 উইকেট পড়ে যায়। সেখান থেকে কিন্তু রোমেরো শেফার্ড এবং রববেন পাওয়েল কিন্তু 65 রানের ঝড় ইনিংসের ঝুটি করে দেয়। এর ফলে কিন্তু আমরা ম্যাচটি হেরে যেতে যাচ্ছিলাম, কিন্তু তাসকিনের ওই সময় মতো একটা উইকেট আমাদেরকে খেলা আবার ফিরিয়ে নিয়ে আসলো। এখন বাংলাদেশের 147 রান কিভাবে হলো সেটা যদি আপনাদেরকে না বলা হয়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। প্রথম 3টি উইকেট কিন্তু পড়ে যায়। কিভাবে পড়ে যায় চলুন সেটি একটু বলি। আপনারা খুব ভালো করে জানেন যে বর্তমানে টি-20 ক্রিকেটে পাওয়ার প্লের মাঝখানে দুজন বোলার আছেন ওয়ার্ল্ড ক্রিকেটে খুবই দাপটশীল। এক হচ্ছে আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের, আর এক হচ্ছেন থিকসানা শ্রীলঙ্কান। তো আকিল হোসেন যখন আপনাকে বোলিং করতেছে, তো বুঝতেই পারতেছেন আপনাকে একটু রয়েছে খেলতে হবে, আপনাকে এত নার্ভাস হলে চলবে না। 3-4টা ডট বল আপনার যেতেই পারে। তো 3-4টা ডট বলের প্রেশার যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি বড় প্লেয়ার কিভাবে হবেন? আপনি অ্যাক্রস দ্য ব্যাট খেলতে গেলেন, আপনি ব্যাকফুটে যে অ্যাক্রস দ্য ব্যাট যখন খেলবেন, তিনি তো স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে, আপনি বোল্ড আউট হয়ে ফিরে গেলেন, দলের প্রথম বিপর্যয় আপনি ডেকে নিয়ে আসলেন। আমি বলছি তানজিদ হাসানের কথা। লিটন কুমার দাস গোল্ডেন ডাক, তাকে নিয়ে আমার কিছু বলার নাই। তিনি পরপর 3 ম্যাচে 3টি ডাক, ওডিআই ম্যাচের লাস্ট 2টি ম্যাচে 2টি ডাক এবং আজকের ম্যাচেও তিনি গোল্ডেন ডাক, প্রথম বলে 0 রানে আউট হয়ে ফিরে গেছেন। আফিফ হোসেন বরাবরের মতোই তার একটু যাত্রা ভালো হয়, কিন্তু তাকে লং ফরম্যাটে বা লং কোনো ক্যারিয়ারে আমি দেখতে পাচ্ছি না। 11 বলে 8 রান করে তিনি যে ফিরে গেছেন, তখন কিন্তু দলের বিপর্যয়টা শুরু হয়। 30 বলে বাংলাদেশের 3 উইকেট পড়ে যায় এবং সেখান থেকে বাংলাদেশের বিপর্যয়টা শুরু হয়। সেখান থেকে জাকির আলী এবং সৌম্য সরকারের একটা দুর্দান্ত 50 রানের পার্টনারশিপ বাংলাদেশ দলকে একটু সামনের দিকে পুশ আপ করে। শেষ দিকে এসে মেহেদী হাসান এবং শামীম হাসানের মাঝখানে আরেকটা দুর্দান্ত পার্টনারশিপ হয়, যার বদলতে আমরা 147 রান করতে সম্ভব হয়। এখানে শামীম হাসানের ইনিংসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 13 বলে তিনি 27 রান করেছেন, যেখানে প্রথম 7 বলে তিনি 3টি 6 মেরে দিয়েছেন।
বুঝতেই পারতেছেন বাংলাদেশ দলের রানটাকে তিনি কতটা বুস্ট আপ করে ফেলেছেন। আজকে যদি আমরা লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা বলি, আমরা খেয়াল করেছি যখন মেহেদী হাসান মিরাজ আমাদের ক্যাপ্টেন ছিল তখন কিন্তু তাকেও কিন্তু তিনি গাইড করতেন, আমরা স্ট্যাম্প ব্যাংকের মাঝখান থেকে ওই কথাগুলো আমরা শুনতে পেতাম। আজকে ওনার ক্যাপ্টেন্সি নিয়ে একটু মন্তব্য না করলে না হয়, যেখানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মানে ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করতেছিল প্রথম 3 ওভারে আমরা 3 রান দিই, কেন আমরা তানজিদ হাসান সাকিবকে বোলিং এ নিয়ে আসবো? নিঃসন্দেহে তানজিদ হাসান সাকিব দুর্দান্ত বলার, কিন্তু ওই সময় তো আমাদের ওই এন্ডে এর আগের ওভারে তাসকিন আহমেদ 1 ওভারে 1 রান দিয়েছেন, তো তাকে তো ডেফিনেটলি একটা ওভার করানো উচিত ছিল, কেন তাকে আমরা নিয়ে আসলাম? তানজিদ সাকিব প্রথম ওভারে 25 রান দিল, কিন্তু পরের 3 ওভারে দিয়েছে মাত্র 23 রান। এখানেও কিন্তু তার কামব্যাকটি কিন্তু দৃষ্টিনন্দন ছিল। ওই ওভারে 25 রান খাওয়ার পরে কিন্তু পুরো বাংলাদেশ টিমের মেন্টাল একটা ব্রেকডাউন হয়ে যায়, সেখান থেকে কিন্তু এই মোমেন্টামটি ব্রেক হয়ে যায় এবং মোমেন্টামটি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এবং বাংলাদেশের জন্য সৌভাগ্যজনক বশত মেহেদী হাসান টপ করে 4টি উইকেট ফেলে দেয় এবং আমরা ম্যাচে ফিরে আসি। তা না হলে কিন্তু আজকের ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করতে পারত না। আজকের ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স অফ দ্য ডে হচ্ছে মেহেদী হাসান, যেখানে ব্যাট হাতে এবং বল হাতে একজন অলরাউন্ডার পারফরম্যান্স তিনি দিয়েছেন। তার বদলতে আমরা 7 রানে একটা দুর্দান্ত বিজয় লাভ করতে পেরেছি। তো বাংলাদেশ দলকে শুভকামনা। এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে লিটন দাসকে কিভাবে অর্গানাইজ করা যায় এবং ভবিষ্যতে ম্যাচগুলোতে সে কিভাবে আর একটু ইমপ্রুভ করতে পারে। আজকে তো আমরা কোনো মতো জয়লাভ করতে পেরেছি, এখন দেখা যাক পরের ম্যাচগুলোতে আমরা কি করতে পারি। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পরের ম্যাচগুলো তারা শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে, কারণ আমরা জানি তারা খুবই মেন্টালি স্ট্রং এবং খুবই পাওয়ারফুল ইম্প্যাক্ট রাখতে পারে টি-20 ক্রিকেটে। তো আমাদেরও কিন্তু ভেঙে পড়লে চলবে না, আমাদের ব্যাটিং অর্ডারের কলাপ যেন আমাদের না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং মিনিমাম আমাদের প্রথম 10 ওভারে যেন 2টি উইকেটের বেশি না পড়ে সেদিকে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা বড় রান করতে পারবো না। তো বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন আপনারা।